গত 2 বছর থেকে পূজা এবং রবি একে অপরকে ভালোবাসে। দুজনে আমেরিকার একটি কোম্পানিতে চাকরি করত। রবির পরিবার ইন্ডিয়ায় থাকত। অপরদিকে পূজা এক অনাথ মেয়ে ছিল এবং তার পরিবারের লোক বলতে কেউই ছিল না। একদিন যখন পূজা এবং রবি অফিসের ক্যান্টিনে বসেছিল, এমন সময় রবি বলে, আমাদের বিয়ের ব্যাপার নিয়ে তুমি কিছু ভাবলে নাকি এখনো নিজের জেদ নিয়ে পড়ে আছো? রবি, তুমি বুঝতে পারছো না, আমি তোমার মা আর বোনের সঙ্গে দেখা না করে আর তাদের সঙ্গে পরামর্শ না করে তোমাকে বিয়ে করতে পারবো না। তাই তুমি শুধু শুধু আমাকে জোর করা বন্ধ করে দাও। আরে পূজা, তুমি একটু বেশি ভাবছো। আমরা 2-3 বছরে একবার ইন্ডিয়া যাব, তাদের সঙ্গে তোমার খুব একটা দেখা হবে না। তাই তুমি তাদেরকে নিয়ে এত বেশি না ভেবে বিয়ের জন্য রাজি হয়ে যাও। তুমি বলছো আমি তাদের কথা ভাববো না, কিন্তু এটা তো ঠিক নয় রবি। আমি তাদের বাড়ির ছেলেকে বিয়ে করতে চলেছি। এই অবস্থায় তাদের থেকে তো অনুমতি নেওয়া দরকার। তারা আমাকে চেনে না। যদি ভবিষ্যতে কখনো আমাদেরকে ইন্ডিয়া গিয়ে তাদের সঙ্গে থাকতে হয়, তাহলে তারা আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না রবি। এসব কথা ভেবে আমার ভয় করছে। আরে তারা কেউ কিছু মনে করবে না। আমার পরিবারের লোকেরা অনেক ভালো। তাছাড়া আমি যেই সিদ্ধান্ত নিই, আমার বাড়ির লোকেরা সেটাতেই রাজি থাকে। আমাদের বিয়েতে তাদের কোনো আপত্তি থাকবে না। তুমি শুধু শুধু চিন্তা করছো। এছাড়া আমি তো ইন্ডিয়ার মেয়েকেই বিয়ে করতে চলেছি। আমি কোনো ফরেনার মেয়েকে বিয়ে করছি না যে তারা আপত্তি করবে। তুমি এত চিন্তা করো না। চিন্তা না করে আর কোনো উপায় নেই রবি, কারণ আমি জানি আমি অনাথ মেয়ে। আমার বাবা মা কেউ নেই। আমি এটাও ভালো করে জানি যে ইন্ডিয়াতে অনাথ মেয়েকে কেউ বাড়ির বউ করতে চায় না। কেউ তাদেরকে পছন্দ করে না। এসব কথা ঠিক নয় পূজা। আমার বাড়ির লোকেরা অনেক আলাদা। তারা এসব কথা নিয়ে বেশি কিছু ভাবে না। তুমি প্লিজ বিয়ের জন্য রাজি হয়ে যাও। এইভাবেই তারা বিয়ের কথা নিয়ে আলোচনা করতে থাকে। পূজা যখন মাত্র 7 বছরের ছিল, সেই সময় তার মা বাবা আমেরিকাতেই একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা মায়ের মারা যাওয়ার পর থেকে পূজা একটি অনাথ আশ্রমে মানুষ হয়। পূজা সেখানে থেকেই পড়াশোনা করে একটি ভালো চাকরি করতে শুরু করেছিল। ইন্ডিয়াতে পূজার দিদিমার বাড়ি থাকার সত্ত্বেও সে কোনোদিনও ইন্ডিয়াতে যেত না, কারণ তার ভয় ছিল যে ইন্ডিয়াতে গেলে তাকে সবাই বাবা মায়ের মৃত্যুর জন্য দায়ী করবে এবং অশুভ প্রমাণ করার চেষ্টা করবে। একদিন পূজা যখন তার বাড়িতে বসেছিল, এমন সময় সে কিছু ভাবতে শুরু করে। আমি ইন্ডিয়ান সিনেমাগুলোতে দেখেছি অনাথ মেয়েদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার মতো মেয়েদেরকে সেখানের সবাই অশুভ মনে করে। যতদিন না রবির বাড়ির থেকে সবাই রাজি হয়, ততদিন আমি তাকে বিয়ে করব না। রবি যখনই পূজাকে বিয়ের জন্য জোর করত, তখনই পূজা তার বাড়ির লোকের রাজি হওয়ার কথা বলে বিয়ের জন্য বারণ করে দিত। এইভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। একদিন পূজা এবং রবি একটি রেস্টুরেন্টে ডিনার করার জন্য যায়। রবি সেখানে গিয়ে পূজাকে আবার বিয়ের কথা বলে। আমি তোমাকে অনেকবার বলেছি রবি যে তোমার মা আর বোন রাজি না হওয়া পর্যন্ত আমরা বিয়ে করতে পারবো না। তুমি আমাকে বারবার জোর না করে তাদেরকে আমার কথা বলতে পারছো না কেন? এবার বন্ধ করো পূজা, এসব অনেক হয়েছে। আমি নিজের মা এবং বোন দুজনের সঙ্গে কথা বলেছি। আমাদের বিয়েতে তাদের কোনো আপত্তি নেই। তাছাড়া তোমার অনাথ হওয়া নিয়ে তাদের কোনো সমস্যাও নেই। এবার অন্তত বিয়ের জন্য রাজি হয়ে যাও। তুমি সত্যি কথা বলছো তো রবি? বিয়ের জন্য তুমি আবার মিথ্যে কথা বলছো না তো? আরে আমি তোমাকে মিথ্যে কথা বলতে যাব কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি, তবুও তুমি আমার কথায় বিশ্বাস করছো না। এবার আমার কথা পরিষ্কার শুনে নাও। তুমি যদি এবারেও বিয়ের জন্য বারণ করে দাও, তাহলে আমি এখানকার চাকরি ছেড়ে দিয়ে চিরদিনের জন্য ইন্ডিয়া চলে যাব। এরপর আর কোনোদিন আমেরিকা ফিরবো না। এরকম করে বলো না রবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। মার বোন যখন বিয়ের জন্য রাজি হয়ে গেছে, তাহলে আমিও রাজি। এবার তুমি বিয়ের দিন ঠিক করে নাও। পূজা বিয়ের জন্য রাজি হয়ে যাওয়ায় রবি অনেক খুশি হয়ে যায় এবং বিয়ের দিন ঠিক করতে শুরু করে দেয়। কয়েকদিন পর খুব ধুমধাম করে তাদের বিয়ে হয়। পূজা এবং রবির বিয়ে হয়ে গেলে রবি তার মাকে ভিডিও কল করে। হাই মা, এই দেখো তোমার বৌমা পূজা। কেমন আছেন মা? আমি ভালো আছি। তোমরা দুজন কেমন আছো? আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মা। তোমরা দুজন নিজেদের কেরিয়ারে সেটেল হয়ে গেছো, তাই এবার আমেরিকা ছেড়ে নিজের দেশে ফিরে এসো। আর কতদিন আমেরিকাতে থাকবে? এখানে ফিরে এলে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকবো। তুমি চাইছো আমরা ইন্ডিয়া ফিরে আসি? ঠিক আছে, আমি এই ব্যাপারে ভেবে দেখব। আরে এতে আবার ভাবার কি আছে? আমরা সবাই মিলেমিশে থাকলে অনেক ভালো লাগবে। আমি ঠিক বলছি তো বৌমা? হ্যাঁ মা, আপনি একদম ঠিক কথাই বলছেন। পূজা ছোটবেলা থেকেই চাইতো সে যাকে বিয়ে করবে তার যেন জয়েন্ট ফ্যামিলি থাকুক এবং সেখানে সবাই মিলেমিশে থাকুক।
রবিকে বিয়ে করার পর তার পরিবারের কথা জানতে পেরে পূজা অনেক খুশি হয়ে যায়, কিন্তু এর পরেও ইন্ডিয়া গিয়ে তাদের সঙ্গে থাকা নিয়ে পূজার একটু ভয় করে। একদিন রবি এবং পূজা যখন ডাইনিং রুমে বসে ব্রেকফাস্ট করছিল, এমন সময় রবি বলে, তাহলে তুমি কি ভাবছো পূজা? কোন ব্যাপার নিয়ে? ইন্ডিয়া গিয়ে সেটেল হওয়ার ব্যাপারে। মায়ের বয়স হয়ে গেছে, এবার বোনটাও বিয়ের যোগ্য হয়ে উঠেছে। আমি যদি এখানে থাকি তাহলে তাদের জন্য কিছু করতে পারবো না। শুধু টাকা পাঠিয়ে দিলে সবকিছু হয়ে যায় না পূজা। তুমি ঠিক কথাই বলছো রবি, তুমি পরিবারের একমাত্র ছেলে, তাই তোমাকেই তো সবার খেয়াল রাখতে হবে। সত্যি কথা বলতে আমারও অনেক ইচ্ছে যে ইন্ডিয়া গিয়ে তোমার পরিবারের সঙ্গেই থাকবো, কিন্তু মাঝে মাঝে ভয় করে যে সেখানে আমি ভালোভাবে থাকতে পারবো কিনা। আচ্ছা ঠিক আছে, তোমারও যখন সেখানে যাওয়ার ইচ্ছা, তাহলে আমরা ইন্ডিয়া যাওয়ার জন্য প্ল্যান করে ফেলি। সেখানে গিয়ে কি হবে আর কি হবে না সেটা নিয়ে বেশি চিন্তা করো না। এরপর রবি এবং পূজা আমেরিকার চাকরি ছেড়ে দিয়ে ইন্ডিয়া যাওয়ার জন্য টিকিট বুক করে নেয়। কয়েকদিন পর তারা তাদের জামা কাপড় প্যাকিং করতে শুরু করে। পূজা, ইন্ডিয়াতে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। সেখানে যাওয়ার কয়েকদিন পর থেকেই জয়েন করে নেব। তুমি কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করেছো? না রবি, এখন আমি চাকরি জয়েন করতে চাই না। সেখানে গিয়ে কয়েকদিন আমি ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে চাই। ছোটবেলা থেকে আমি পরিবারের ভালোবাসা পাইনি, তাই আগে কয়েকদিন সবার মাঝে থেকে নি, তারপর আমি চাকরি জয়েন করব। ঠিক আছে, তোমার যেটা ঠিক মনে হয় সেটা করো। আচ্ছা শোনো, আমাদের বিকেল বেলায় ফ্লাইট আছে। তোমার সবকিছু প্যাকিং করা হয়ে গেছে তো? কয়েকটা জিনিস নেওয়া বাকি আছে, 30 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ইন্ডিয়া যাওয়ার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। পরের দিন সকালে রবি এবং পূজা ইন্ডিয়ার এয়ারপোর্টে পৌঁছে যায়। অপরদিকে রবির বাড়িতে তার মা আরতি এবং বোন চম্পা গেটের কাছে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। মা, দাদা তো সেই বিদেশি মেয়েকে বিয়ে করে নিয়েছে, সেই মেয়েটা কি আমাদের সঙ্গে মানিয়ে চলতে পারবে? আমি জানি না চম্পা, রবি তো ভেবেই নিয়েছিল সে ওই মেয়েটাকেই বিয়ে করতে চায়, তাহলে এতে আমি আর কি করতে পারতাম? সেই মেয়েটা যদি আমাদের সঙ্গে ভালো ব্যবহার না করে তাহলে কি হবে? মেয়েটা যদি কোন রকম গন্ডগোল করে তাহলে আমরা আবার তাকে আমেরিকায় পাঠিয়ে দেব। আমি ওরকম বৌমা চাই না। কিন্তু দাদার কি হবে মা? সেটা তো আমার ছেলে, তাকে আমি কোনো না কোনো ভাবে ঠিক বুঝিয়ে এখানে রেখেই দেব, আর কোনো ভালো মেয়ে দেখে আবার তার বিয়ে দিয়ে দেব। আরতি তার মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল, এমন সময় একটি ট্যাক্সি এসে সেখানে দাঁড়ায় এবং ট্যাক্সির ভেতর থেকে রবি ও পূজা বেরিয়ে আসে। এই তো তারা চলে এসেছে। তোরা এসে গেছিস বাবা, আমরা অনেকক্ষণ থেকে তোদের অপেক্ষা করছিলাম। এসো বৌমা, ভেতরে এসো। প্রণাম নেবেন মা। এই কি বৌদি, তুমি প্রণাম বলছো? আমি তো ভেবেছিলাম তুমি হাই হ্যালো করবে। চম্পা, তোর মস্করা করার অভ্যাস এখনো গেল না দেখছি। এবার তো আমি বৌদিকে প্রত্যেক দিনই বিরক্ত করব। তুমি আমাকে আটকাতে পারবে না দাদা, কারণ বৌদিকে বিরক্ত করা আমার অধিকার। চম্পার কথা শুনে রবি এবং পূজা অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুজনে নিজেদের রুমে রেস্ট করার জন্য চলে যায়। এরপর সন্ধ্যাবেলায় নতুন বৌমাকে দেখার জন্য তাদের অনেক আত্মীয় স্বজন বাড়ি আসে। রাতের বেলায় সবাই নতুন বৌমাকে দেখার পর বাড়ি ফিরে যায় এবং দুজন মহিলা তখনও আরতি দেবীর সঙ্গে কথা বলছিল। আরতি, তোমার বৌমাকে তো দেখে নিলাম, দেখতে খুব সুন্দর আর পড়াশোনাও খুব ভালো, কিন্তু তার বাবা মা কাউকে দেখতে পেলাম না তো, তারা কোথায়? কি আর বলবো কাজল, মেয়েটা অনেক অভাগা। সে ছোটবেলাতেই নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছে, তার পরিবার বলতে কেউই নেই। এ কি বলছো তুমি? তার মানে মেয়েটা অনাথ? একটু সাবধানে থাকবে, এরকম মেয়ে বাড়ির জন্য শুভ নয়। এরকম মেয়ে পরিবারে থাকলে নানা রকমের বিপদ হতে পারে। এরকম কথা বলো না কাজল, মেয়েটা খুব ভালো। মেয়েটা বিদেশে মানুষ হলেও এখানকার নিয়ম কানুন সবকিছুই তার জানা আছে। তাতে কি হয়েছে? মেয়েটা বিদেশে মানুষ হয়েছে তাই তার উপর সন্দেহ হচ্ছে। তবে কি আর করা যাবে, রবি যখন বিয়ে করে হাসি খুশি আছে তাহলে আমাদেরও কোনো সমস্যা নেই। তোমার ছেলের বিয়েটা তো হয়ে গেল, এবার আমি একটাই প্রার্থনা করি যে আমার মেয়ে শিল্পারও যেন তাড়াতাড়ি ভালো একটা জায়গা দেখে বিয়ে হয়ে যাক। এইভাবেই সকলে কথা বলছিল। এমন সময় হঠাৎ একটি রুম থেকে জোরে জোরে চিৎকার করার আওয়াজ আসে। আরে এটা তো বৌমার আওয়াজ, আরে তাড়াতাড়ি চলো গিয়ে দেখি কি হলো। এরপর সকলে তাড়াহুড়ো করে পূজার রুমে যায়। তারা সেখানে গিয়ে দেখে পূজার রুমের এক কোণে বসে কান্নাকাটি করছে। আরে কি হয়েছে বৌমা, তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? মা,
আমি একটু আগে আমাদের ব্যালকনিতে একটা ছায়া দেখতে পেয়েছি, সেটা দেখে আমার অনেক ভয় লেগে গেছে। মনে হলো সেখানে কোনো ভূত টুত রয়েছে। কি বললে? আমাদের বাড়িতে ভূত? এটা কি করে হতে পারে? আরতি যখন তার বৌমাকে এসব কথা বলছিল, এমন সময় তাদের বাড়িতে আসা একটি মহিলা বলে, এই নাও, এটাই দেখা বাকি ছিল। বৌমা বাড়িতে আসতে না আসতেই সে ভূত দেখতে পেয়ে গেল। আমি সত্যি কথা বলছি আন্টি, আমি ব্যালকনিতে কাউকে দেখেছি। পূজার বারবার বলায় তার শাশুড়ি আর দেরি না করে ব্যালকনিতে গিয়ে চারিদিকে দেখতে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। এরপর আরতি দেবী আবার রুমের ভেতরে চলে আসে। বৌমা, ব্যালকনিতে তো কেউ নেই। আমার মনে হয় তোমার কিছু একটা ভুল হয়েছে। তুমি একদম ঠিকই বলেছো আরতি। আমাদের চেনাশোনা এক বাড়িতেও নতুন বৌমা এসে এরকম ভুল দেখেছিল। পরে জানা গেল মেয়েটা পাগল ছিল। প্রার্থনা করছি যেন তোমার বৌমার মাথাটা ঠিক থাকে। একটু খেয়াল রাখবে বৌমা। এসব তুমি কি বলছো কাজল? এখন এই সমস্ত কথা বলার সময়? আমি তো ভালোর জন্যই বলছি। তোমার বৌমা বিদেশ থেকে এসেছে, তাকে বলে দাও সে যেন এখানে অ্যাডজাস্ট করতে শিখে নেয়, না হলে তোমার ছেলের জীবন খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা যাই, অনেক রাত হয়ে গেছে। এরপর সেই দুই মহিলা নিজেদের বাড়ি ফিরে যায়। কিছু সময় পর রবি যখন বাড়ি ফেরে তখন সে জানতে পারে যে বাড়িতে এত কিছু হয়ে গেছে। পূজার কাছ থেকে সবকিছু শোনার পর রবি বলে, তোমার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে পূজা, এখানে সেরকম কিছু নেই। আমার তো মনে হয় তুমি অনেক বেশি বাংলা সিনেমা দেখো, তাই তোমার মাথায় ওরকম চিন্তাভাবনা ঘুরতে থাকে। হয়তো তুমি সত্যি কথাই বলছো রবি। এবার আমারও তাই মনে হচ্ছে যে ওটা কোনো ভুলই ছিল। এবার তুমি একটা পরিবার পেয়েছো, সবার সঙ্গে গল্প এবং হাসাহাসি করে সময় কাটাও, দেখবে তোমার খুব ভালো লাগবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। এবার চলো ঘুমিয়ে পড়ি, কাল সকালে নতুন অফিসে আমার জয়েনিং আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আমি প্রথম দিনে লেট করতে চাই না। এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রবি ঘুম থেকে উঠে অফিস চলে যাওয়ার পর পূজা হল রুমে গিয়ে তার শাশুড়ি এবং ননদের সঙ্গে বসে গল্প করতে শুরু করে। আরে বৌদি, দাদা তো অফিস চলে গেল, তুমি এখানে বসে আছো কেন? তুমি নিজের রুমে গিয়ে একটু রেস্ট করো। না দিদি, আমি অনেক রেস্ট করে নিয়েছি, তাই ভাবছিলাম একটু বসে তোমাদের সঙ্গে গল্প করব। না বৌমা, আমার মনে হয় তোমার একটু রেস্ট নেওয়া দরকার আছে। তুমি অনেক টায়ার্ড, কয়েকদিন ভালোভাবে রেস্ট করে নাও, তারপর আমরা সারা দিন বসে গল্প করব। হ্যাঁ বৌদি, মা একদম ঠিক কথাই বলছে, তুমি গিয়ে রেস্ট করে নাও। হয়তো সন্ধ্যাবেলায় আবার কিছু আত্মীয় স্বজন তোমাকে দেখতে আসতে পারে, তখন আবার তোমার খাটাখাটনি অনেক বেড়ে যাবে। পূজা রেস্ট নেওয়ার জন্য যেতে চাইছিল না। সে নিজের শাশুড়ি এবং ননদের সঙ্গে সময় কাটাতে চাইছিল, কিন্তু শাশুড়ি অনেক জোর করায় সে বারণ করতে পারে না এবং রেস্ট নেওয়ার জন্য নিজের রুমে চলে যায়। মা আর চম্পা তো জোর করে আমাকে রেস্ট করার জন্য পাঠিয়ে দিল। এবার একা বসে বসে কি করব? এক কাজ করি, একটু বই পড়ি। এরপর পূজা কিছু সময় পর্যন্ত বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। অপরদিকে রবি নতুন অফিস জয়েন করে নেয়। জয়েনিং এর সমস্ত ফর্মালিটি পূরণ হয়ে গেল, আজ আর কোনো কাজ নেই, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তারপর পূজাকে নিয়ে একটু ঘুরতে যাব। এত বছর পর আমি ইন্ডিয়া এসেছি এবং পূজাও প্রথমবার ইন্ডিয়া এসেছে। এখানে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগবে। পূজাকে ফোন করে জানিয়ে দিই, আমার পৌঁছাতে পৌঁছাতে সে রেডি হয়ে থাকবে। রবি এই বলে পূজাকে ফোন করে, কিন্তু পূজা ঘুমিয়ে থাকায় সে ফোন রিসিভ করতে পারে না। হয়তো পূজা এখন মায়ের সঙ্গে বসে গল্প করছে, তাই তো আমার ফোন রিসিভ করতে পারছে না। ঠিক আছে, তাকে আর ফোন করব না, ডাইরেক্ট বাড়ি চলে যাই। রবি এই বলে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে কিছু সময় পর পূজার ঘুম ভাঙে এবং সে বিছানার উপর একটি সাপ দেখতে পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং চিৎকার করে রুমের বাইরে বেরিয়ে আসে। মা, এটা তো বৌদির আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে কি সে আবার ভূত দেখতে পেয়েছে নাকি বলতো? চল চল, তাড়াতাড়ি তার কাছে যায়। এরপর আরতি দেবী এবং তার মেয়ে পূজার রুমের বাইরে যায়। মা, আমার রুমে একটা সাপ আছে। সাপটা আমার বিছানার উপরেই বসেছিল। কি বললে? সাপ? তোমার রুমে সাপ কিভাবে আসতে পারে? আরতি দেবী যখন তার বৌমাকে এসব কথা বলছিল, এমন সময় তাদের এক প্রতিবেশী মহিলা কাজল এবং রাধিকা সেখানে চলে আসে। এরপর সবাই পূজার রুমের ভেতরে গিয়ে সাপ খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তারা কোথাও সাপ দেখতে পায় না। আমি সত্যি বলছি মা, সাপটা আমার বিছানার উপরেই ছিল। আমি তাকে পরিষ্কার দেখেছিলাম। বৌমা,
তুমি শুধু শুধু এসব করে আমাদের মান সম্মান শেষ করার চেষ্টা করো না। মা, আপনি ভাবছেন আমি মিথ্যা কথা বলছি? এবারে চুপ করো তুমি। যখন ইন্ডিয়া আসতে চাইছিলে না, তাহলে সোজাভাবে রবিকে বারণ করে দিতে পারতে। এখানে এসে এত রকমের নাটক করার কি দরকার ছিল? রবির সামনে ভালো সাজার জন্য তুমি ইন্ডিয়াতে এসেছো, আর এবার এখান থেকে যাওয়ার জন্য এই সমস্ত অ্যাক্টিং করছো। আপনি আমাকে ভুল ভাবছেন মা, আমি অ্যাক্টিং করছি না। পূজার শাশুড়ি আর কোনো রকম উত্তর দেয় না এবং রাগ করে সেখান থেকে চলে যায়। তার পেছন পেছন বাকি সকলেও সেখান থেকে চলে যায়। পূজা তার শাশুড়ির ব্যবহার দেখে অনেক দুঃখী হয়ে যায় এবং রবির আসার অপেক্ষা করতে থাকে। অপরদিকে হল রুমে বাড়ির সকলে পূজাকে নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। শোনো আরতি, আমি তোমাকে কালকেও বলেছিলাম আর আজকেও বলছি, আমার মনে হয় তোমার বৌমা পাগল আছে, তাকে কোনো একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়, আন্টি ঠিক কথাই বলছে। তাছাড়া মেয়েটা ছোটবেলা থেকেই অনাথ, তাই এরকম মেয়েরা পরিবারের গুরুত্ব বোঝে না। সে হয়তো এসব নাটক করে দাদাকে নিয়ে অন্য কোথাও থাকার প্ল্যান করছে। আমারও এবার তাই মনে হচ্ছে, কিন্তু আমি কখনোই এসব হতে দেব না। আমার ছেলে এত বছর পর আমেরিকা থেকে দেশে ফিরেছে। সে নিজের আমেরিকার চাকরি ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে থাকার জন্যই এখানে এসেছে। আমি তাকে এই পাগল মেয়েটার সঙ্গে আলাদা থাকতে দেব না। আমি এমনি এমনি তাকে অশুভ বলিনি আরতি, আমার তো মনেই হচ্ছে তার জন্য এই বাড়িতে ভূতের উপদ্রব হতে পারে। এমন সময় রবি অফিস থেকে বাড়ি ফিরে আসে এবং সবাইকে ভূতের কথা নিয়ে আলোচনা করতে শোনে। আপনি কার কথা বলছেন আন্টি? কার জন্য ভূতের উপদ্রব হতে পারে? এখানে বসে আপনারা কার ব্যাপারে আলোচনা করছেন? আপনারা নিশ্চয়ই পূজার ব্যাপারে আলোচনা করছেন, তাই তো? তুই একদম ঠিক বলেছিস রবি, তোর আন্টি পূজার ব্যাপারেই বলছে। আজ তোর বউ ভরা দুপুরবেলা নিজের রুমের ভেতর একটা সাপ দেখতে পেয়েছে। এখানে এসে তার দুদিন হলো না, তার নানা রকমের নাটক শুরু হয়ে গেল। আমাকে একটা কথা বলতো রবি, সে কি চায়? সে কি তোকে আমাদের থেকে আলাদা করে অন্য জায়গায় থাকতে চায়? মা প্লিজ, তুমি তার ব্যাপারে এরকম কথা বলা বন্ধ করো। পূজা এরকম মেয়ে নয়। সে নিজের থেকে ইন্ডিয়া এসে আমাদের ফ্যামিলির সঙ্গে থাকতে চাইতো। এখানে আসার জন্য আমার থেকেও বেশি খুশি পূজা ছিল। রবি, তোর মাকে এসব কথা না বুঝিয়ে তুই নিজে একটু বোঝার চেষ্টা কর। সেসব যদি সত্যি হতো তাহলে এখন তোর বউ যেগুলো করছে এগুলো কি? তোর বউয়ের এখানে থাকার হলে সে কখনোই এত রকমের নাটক করতো না। তাদের প্রতিবেশী কাজলের কথায় রবি আর কোনো উত্তর দেয় না এবং সে তার রুমে পূজার কাছে আসে। রবি সেখানে এসে পূজাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পূজা দুঃখী হয়ে বিছানার উপরেই বসেছিল। পূজা মনে মনে অনেক ভয় পেয়ে গিয়েছিল এবং এই রুমে থাকতে তার আর ভালো লাগছিল না। রবি, আমি আর এই রুমে থাকতে পারবো না, তুমি প্লিজ অন্য কোনো রুমে আমাদের থাকার ব্যবস্থা করে দাও। কি বললে? অন্য কোনো রুম? আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলে দেখছি। কিন্তু পূজা, আমি চাই তুমি এবার চাকরি জয়েন করে নাও। দুজনে একসঙ্গে কাজ করতে চলে যাব এবং সন্ধেবেলায় একসঙ্গে বাড়ি ফিরবো। আমি সব সময় তোমার সঙ্গে থাকলে তোমার ভয় করবে না। তোমার কি মনে হয় বলো? আমারও মনে হচ্ছে এটা করাই ঠিক হবে। আমি আজকেই চাকরির জন্য অ্যাপ্লাই করে দেব। এরপর পূজা বাড়িতে বসে একটি ল্যাপটপ নিয়ে চাকরি খুঁজতে শুরু করে দেয়। আজকাল পূজা সবসময় হল রুমে বসে তার শাশুড়ি এবং ননদের সঙ্গে সময় কাটাতো। সে একা নিজের রুমে যাওয়া বন্ধ করে দেয়। নিজের রুমে যাওয়া বন্ধ করে দেওয়ায় সে খারাপ কিছু দেখতেও পায় না। এরকমই একদিন রাতের বেলা পূজা যখন রান্না করছিল, রাতের খাবার রেডি হয়ে গেল। কিছু সময়ের মধ্যেই মা শপিং করে ফিরে আসবেন। এখন হাতে কিছুটা সময় রয়েছে, গিয়ে ইমেলটা চেক করে নি। লাস্ট যে ইন্টারভিউটা দিয়েছিলাম তার আপডেট হয়তো এতক্ষণে এসে গেছে। এরপর পূজা রান্নাঘর থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যেতে শুরু করে। পূজা যখন নিজের রুমের বাইরে পৌঁছায় তখন সে হঠাৎ জোরে চিৎকার করে ওঠে। সে দেখতে পায় দেওয়ালে লাল রং দিয়ে বড় বড় করে লেখা রয়েছে, এখান থেকে চলে যা। এটা দেখে পূজা অনেক ভয় পেয়ে যায় এবং তার ননদকে ডাকতে শুরু করে। চম্পা, চম্পা, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসো। চম্পা, চম্পা। পূজা তার ননদকে ডাকতে ডাকতে হল রুমে পৌঁছায়। আরে বৌদি, কি হয়েছে? তুমি এত চিৎকার করছো কেন? মাও তো বাড়িতে নেই, একটু শান্তিতে বসতে পারছো না? চম্পা, আমার রুমের দেওয়ালে কি সব লেখা রয়েছে, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর পূজা যখন চম্পাকে নিয়ে সেই লেখাটি দেখানোর জন্য যায় তখন সেখানে গিয়ে দেখে দেওয়ালে কিছুই লেখা নেই এবং তার শাশুড়ি সেখানে দাঁড়িয়ে রয়েছে। কি হয়েছে পূজা? চম্পা,
ব্যাপার কি? তোমাদেরকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? বৌদি আবার কিছু দেখতে পেয়েছে মা? হ্যাঁ মা, আমি দেখতে পেয়েছি। এই দেওয়ালটাতে লেখা ছিল, একেবারে এই দেওয়ালটাতেই লেখা ছিল, এখান থেকে চলে যা। কিন্তু এখন এখানে কিছু লেখা নেই। এসব কি হচ্ছে মা? বৌদি প্লিজ, এবার তোমার নাটক বন্ধ করো। আমাকে একটা কথা বলো বৌমা, ছোটবেলায় কি তোমার মাথায় কোনো রকম আঘাত লেগেছিল? যদি তোমার সঙ্গে এরকম কিছু হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে বলতে পারো। আমরা তোমাকে কোনো একটা ভালো ডাক্তারকে দেখাবো, চিকিৎসা হলে তুমি ঠিক হয়ে যাবে। মা, আপনি কি আমাকে পাগল ভেবেছেন? আমি পাগল নয়, আর আমার মাথায় কোনো রকম আঘাতও লাগেনি। আমি যা বলছি সত্যি কথা বলছি। একটু আগে এখানে লেখা ছিল। মা, আমার তো মনে হয় বৌদি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। আমার তো ভয় করে যে বৌদি কোনোদিন আমাদের উপরই আক্রমণ না করে দেয়। রবি বাড়ি ফিরুক, এবার তার সঙ্গেই এই ব্যাপারে কথা বলবো। এরপর রাতের বেলায় রবি যখন কাজ থেকে বাড়ি ফেরে তখন আরতি দেবী এবং চম্পা হল রুমে তার সঙ্গে আলোচনা করতে বসে। বাবা, আজকে অফিসে তোর দিন কেমন কাটলো? সবকিছু খুব ভালো ছিল মা, কিন্তু ব্যাপার কি, তোমাকে দেখে একটু চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ বাবা, আমি একটু চিন্তার মধ্যেই আছি। কি হয়েছে মা? তুমি একটু পরিষ্কার করে বলো না। পূজার মানসিক অবস্থা ভালো নেই। দেখ রবি, আমি শুধু শুধু তোর সংসার ভাঙতে চাই না, তাতে আমার কোনো লাভ হবে না। কিন্তু আমি সত্যি কথা বলছি যে পূজার মানসিক অবস্থা ভালো নেই। আজ আবার সে কিছু একটা দেখতে পেয়েছে। এরপর আরতি দেবী তার ছেলেকে সমস্ত কথা জানাতে থাকে। সবকিছু শোনার পর রবি বলে, এবার তো আমারও সন্দেহ হচ্ছে, মনে হয় সত্যি তার কিছু হয়ে গেছে। এইসব 1 থেকে 2 বার হলে ঠিক ছিল, কিন্তু এভাবে প্রতিদিন কিছু না কিছু হয়ে চলেছে। উফ, এসব আর ঠিক মনে হচ্ছে না। তাকে এখন থেকে ভালো ডাক্তার দেখাতে হবে। পরে যদি এসব কিছু বেড়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। তার সঙ্গে থাকতে গেলে আমাদেরও বড় বিপদ হতে পারে। মা, বৌদি প্রথমবার ইন্ডিয়া এসেছে, তাই হয়তো এখানে অ্যাডজাস্ট করতে তার সমস্যা হচ্ছে। আমার মনে হয় তাকে একটু সময় দেওয়া দরকার। আমরা তার সঙ্গে ভালোভাবে কথা বলবো আর তাকে নিজের মতো থাকতে দেব। হয়তো এমনটা করলে সে ঠিক হয়ে যাবে। তোমার কি মনে হয় দাদা? তুই একদম ঠিক বলেছিস চম্পা, এত তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ঠিক হবে না, তাকে আরো একটু সময় দেওয়া দরকার। এরপর রবি কয়েকদিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে পূজাকে ঘুরতে নিয়ে যায়। বাড়িতেও পূজার শাশুড়ি এবং ননদ সবসময় তার সঙ্গে ভালো ব্যবহার করত এবং হাসি খুশি তার সঙ্গে সময় কাটাতো। দেখে মনে হচ্ছিল সবকিছুই ঠিক হয়ে গেছে। এরই মধ্যে পূজাও একটি ভালো কোম্পানি থেকে চাকরির অফার পেয়ে যায়। এরপর একদিন আরতি দেবী যখন হল রুমে বসেছিল, এমন সময় পূজা তৈরি হয়ে তার কাছে আসে। আরে বৌমা, তৈরি হয়ে তুমি কোথায় যাচ্ছ? মা, আজ অফিসে আমার প্রথম দিন, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। রাস্তায় ট্রাফিকের সমস্যা হতে পারে। প্রথম দিন অফিস যেতে লেট না হয়ে যায়, তাই এখনই বেরিয়ে পড়লাম। হ্যাঁ ঠিক আছে, যাও, সাবধানে যাবে আর নিজের ভালো করে খেয়াল রাখবে। অফিসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমাকে মেসেজ করে দিও। আচ্ছা ঠিক আছে মা, আমি ভালোভাবেই যাব। আচ্ছা বৌমা, তুমি অফিস যাবে কিভাবে? সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না মা। রবি আজ নিজের এক বন্ধুর সঙ্গে অফিস চলে গেছে আর আমার জন্য গাড়িটা রেখে গেছে। আমি গাড়ি নিয়ে অফিস চলে যাব। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর পূজা অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং তাদের গাড়ির কাছে যায়। গাড়ির কাছে যেতেই পূজা একটি পারফিউমের গন্ধ পায়। আরে, এই গন্ধটা কোথা থেকে আসছে? এখানে তো কেউ নেই, তাহলে পারফিউমের গন্ধ আসছে কেন? তবে গন্ধটা খুব সুন্দর। পূজা এসব কথা ভাবতে ভাবতে গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে পড়ে। এরপর পূজা যখন তার পাশের সিটের দিকে তাকায় তখন সে দেখতে পায় সিটের উপরে মানুষের কঙ্কাল রাখা রয়েছে। হঠাৎ চোখের সামনে মানুষের কঙ্কাল দেখে পূজা অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। পূজা চিৎকার করে গাড়ির বাইরে বেরিয়ে পড়ে এবং তাড়াতাড়ি বাড়ির ভেতরে যায়। কি হয়েছে বৌমা, তুমি ফিরে এলে? তাছাড়া তোমাকে দেখে এটা কেন মনে হচ্ছে যে তুমি অনেক ভয় পেয়ে গেছো? আমি জানি না মা, আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা, কিন্তু কেউ গাড়ির মধ্যে মানুষের কঙ্কালের মাথা রেখে দিয়েছে। আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমার সঙ্গে এসব কিছু করছে। আমার কথা বিশ্বাস করুন মা, আমি মিথ্যা কথা বলছি না। এটা তুমি কি বলছো বৌদি? মানুষের কঙ্কালের মাথা? চলো গিয়ে দেখি। এরপর পূজা যখন তার শাশুড়ি এবং ননদকে নিয়ে গাড়ির কাছে যায় তখন তারা গিয়ে দেখে গাড়ির ভেতরে কিছুই নেই।
গাড়ির ভেতরে কিছু দেখতে না পেয়ে আরতি দেবী প্রচন্ড রেগে যায়। এরই মধ্যে তাদের প্রতিবেশী কাজল তার মেয়ে শিল্পাকে নিয়ে সেখানে চলে আসে। আরে আরে, তোমার বউ চিৎকার করে উঠলো কেন? তাহলে কি আবার তোমার বৌমা কিছু দেখতে পেয়েছে নাকি? হ্যাঁ, আজ বৌমা কঙ্কালের মাথা দেখতে পেয়েছে। জানি না কোন পাগলের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে গেল। প্রত্যেক দিন নানা রকম নাটক করে আমাদেরকে বিরক্ত করে রেখেছে। অনেক হয়েছে, এবার আজ রবি ফিরুক, তাকে বলে দেব। আজকে যেন একে পাগলা গারদে রেখে দিয়ে আসে। আমি আর এসব কিছু সহ্য করতে পারছি না। কিন্তু নতুন বৌমাকে এভাবে সেখানে পাঠিয়ে দিলে কি ভালো হবে? কাজল যখন আরতিকে এসব কথা বলছিল, এরই মধ্যে কাজলের মেয়ে শিল্পা বলে, আহারে, আমার খুব খারাপ লাগছে। বেচারা রবির এসব কথা শোনার পর কত খারাপ লাগবে। আন্টি, পূজা বৌদিকে আপনি বাড়িতেই থাকতে দিন, তাকে পাগলা গারদে না পাঠালেই হয়। না না, একে পাগলা গারদে পাঠাতেই হবে। এভাবেই তার পাগলাপনা বাড়তে থাকলে কোনোদিন আমাদের বড় একটা ক্ষতি হয়ে যাবে। তুমি একদম ঠিকই বলেছো মা। আমি বসে বসে অনলাইন পরীক্ষা দিচ্ছিলাম, কিন্তু বৌদির নাটকের জন্য মাঝপথে পরীক্ষা ছেড়ে দিয়ে চলে আসতে হলো। আমি আর এই মেয়েকে আমাদের বাড়িতে থাকতে দেব না মা। এরপর সন্ধ্যাবেলায় রবি যখন কাজ থেকে বাড়ি ফেরে, তখন সে দেখে তার মা এবং বোন চিন্তিত হয়ে হলরুমে বসে রয়েছে। মা, পূজা আজ চাকরি জয়েন করতে গেল না কেন? তাকে ফোন করছিলাম, তার ফোনটাও সুইচ অফ আসছিল। তোমার পাগল বউ আজকেও নাটক করছিল, তাই আমি তার ফোন কেড়ে নিয়ে অফ করে নিজের কাছে রেখে দিয়েছি। হয়তো সে নিজের ফোনেই নানা রকম সিনেমা দেখে অ্যাক্টিং করে। দাদা, আমি বৌদির সঙ্গে আর এই বাড়িতে থাকতে পারবো না। এবার হয় বৌদি এই বাড়িতে থাকবে, না হলে আমি থাকবো। তার জন্য আমার পড়াশোনাতে অনেক প্রবলেম হচ্ছে। তাকে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বার করে দাও। আমি জানতাম না যে পূজা এরকম পাগল হয়ে যাবে। উফ, প্রতিদিন এসব শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। এবার আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রবি যখন তার মা এবং বোনকে এসব কথা বলছিল, এমন সময় পেছনে দাঁড়িয়ে পূজা তার সমস্ত কথা শুনে ফেলে। রবির কথা শুনে পূজার অনেক খারাপ লাগে। রবি, আমি জানি আমি যেই সমস্ত কথাগুলো বলছি সেগুলো বিশ্বাস করা সহজ নয়, কিন্তু আমার কথা বিশ্বাস করো রবি। আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমার সঙ্গে এসব করছে। কেউ এর সঙ্গে কিচ্ছু করছে না। তুই চুপচাপ একে নিয়ে কোনো ভালো ডাক্তারের কাছে যা, তবেই আমাদের বাড়ির পরিস্থিতি ভালো হবে। না হলে এভাবে চলতে থাকলে আমাদের বাড়ির অশান্তি কোনোদিনও শেষ হবে না। রবি প্লিজ, তুমি আমার কথায় বিশ্বাস করো। চুপ করো পূজা, চুপ করো। অনেক হয়েছে, এসব আমি আর সহ্য করতে পারছি না। তুমি বিদেশে নিজের সবকিছু ছেড়ে আমার পরিবারের সঙ্গে থাকার জন্য এসেছিলে, কিন্তু এখন মনে হচ্ছে তুমি কারোর সঙ্গে থাকার যোগ্য নয়। পাগলা গারদে থাকলেই তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তুমি একদম ঠিক বলেছো দাদা। আমার একটা বন্ধুর বাবা পাগলদের ডাক্তার, আমি তার সঙ্গে কথা বলে নিচ্ছি। তুমি বৌদিকে নিয়ে তার সঙ্গে দেখা করে এসো। ঠিক আছে, তুই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে জানিয়ে দিস। আমি কালকেই তোর বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে যাব। পরের দিন রবি পূজাকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে যায়। অপরদিকে বাড়িতে কাজল এসে আরতি দেবীর সঙ্গে কথা বলতে শুরু করে। এটা তুমি কি বলছো আরতি? তুমি নিজের বৌমাকে সত্যি সত্যি পাগলা গারদে পাঠিয়ে দিলে, কিন্তু সে বাড়িতে থাকলে হয়তো ঠিক হয়ে যেত। এটা তুমি কেন করলে? এবার জানি না সেখানে তার সঙ্গে কি হবে। আমার তো তার জন্য খুব খারাপ লাগছে। না না, আমার মনে হয় না সে ঠিক হবে। আমি খুব তাড়াতাড়ি নিজের ছেলের দ্বিতীয় বিয়ে দিয়ে দেব, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আরতি দেবী এবং কাজল কথা বলছিল, এরই মধ্যে রবি একা বাড়ি ফেরে। রবিকে বাড়ি ফিরতে দেখে তার মা বলে, বাবা রবি, তুই পূজাকে পাগলা গারদে ভর্তি করে দিয়েছিস তো? হ্যাঁ মা, তাকে ভর্তি করে দিয়েছি। ডাক্তার বলেছে পূজা সত্যি সত্যি পাগল হয়ে গেছে, তাই কয়েক মাস পর্যন্ত তাকে সেখানেই থাকতে হবে। বাহ, খুব ভালো হয়েছে। এরপর রবি নিজের রুমে চলে যায়। রবির চলে যাওয়ার পর আরতি বলে, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু রবির মা, এখনো আমার মনে হচ্ছে বৌমাকে পাগলা গারদে পাঠানোটা ঠিক হয়নি। হয়তো বাড়িতে থাকলে সে ঠিক হয়ে যেত। সে যদি বাড়িতে থাকে তাহলে আমি নিজের ছেলের দ্বিতীয় বিয়ে কিভাবে করাবো? তার মানে তুমি নিজের ছেলের দ্বিতীয় বিয়ে করাবে? হ্যাঁ, আমি রবির জন্য মেয়ে দেখা শুরু করব। এটা তুমি কি বলছো? তুমি যেটা শুনেছো আমি ওটাই বলছি। তোমার কাছে কোনো ভালো মেয়ের খবর থাকলে আমাকে বলবে। তাছাড়া আমি প্রথম থেকেই চাইতাম তোমার মেয়ে শিল্পার সঙ্গে যেন আমার ছেলের বিয়ে হোক। শিল্পাকে বৌমা করার আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছে আর পূরণ হলো না। এটা তুমি ঠিকই বলেছো আরতি।
শিল্পা আর রবি একে অপরকে কত ভালোবাসতো। তারপর রবি নিজের পড়াশোনা শেষ করার জন্য আমেরিকা চলে গেল আর সেখানেই চাকরি করতে শুরু করে দিল। ধীরে ধীরে রবিও শিল্পাকে ভুলে গেল। আমি জানি কাজল, আমি কোনোদিন ভাবিনি যে আমার রবি এরকম একটা পাগল মেয়ের পাল্লায় পড়ে শিল্পাকে ছেড়ে দেবে। থাক, যা হয়েছে হয়েছে, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি একবার শিল্পার সঙ্গে কথা বলে দেখো, সে যদি রাজি হয়ে যায় তাহলে আমরা তাদের বিয়ে দিয়ে দেব। তুমি যখন বলছো তাহলে আমি তার সঙ্গে কথা বলে নেব, কিন্তু আমার মনে হয় না সে এই বিয়ের জন্য রাজি হবে, কারণ আজকাল সে দিনরাত পূজার কথা চিন্তা করতে থাকে। শিল্পা আর রবি একে অপরকে ভালোবাসতো, এখনো আমরা চাইলে সবকিছু ঠিক হতে পারে। তুমি প্লিজ শিল্পাকে রাজি করানোর চেষ্টা করো। আমার মন বলছে সে নিশ্চয়ই বিয়েতে রাজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র তোমার কথাতেই আমি চেষ্টা করে দেখব, কিন্তু আমি কোনো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে শিল্পা বিয়ের জন্য রাজি হবে কিনা। এরপর কাজল নিজের বাড়ি চলে যায়। পূজা বাড়ি থেকে চলে যাওয়ার পর তার শাশুড়ি এবং ননদ দুজনে চাইছিল পূজা যেন আর বাড়ি না ফিরে আসুক। অপরদিকে রবি কয়েকদিন দুঃখী থাকার পর আবার নিজের সাধারণ জীবনে ফিরে আসে। হয়তো সে মনে মনে এটা স্বীকার করে নিয়েছিল যে পূজা এখন পাগল মেয়ে, এবং অনেক আগে থাকতেই তার মানসিক অবস্থা ভালো ছিল না। একদিন কাজল যখন নিজের মেয়ে শিল্পার সঙ্গে বাড়ির বাগানে বসেছিল, এমন সময় কাজল নিজের মেয়েকে বলে, শিল্পা, তুই তো রবিকে খুব ভালো করেই চিনিস, তাছাড়া তুই তাকে ভালোবেসেছিস। এখন তাদের পরিবারে কত খারাপ সময় চলছে, তুই যদি তাদের বাড়ি সামলাতে শুরু করিস তাহলে কেমন হয়? তুমি কি বলতে চাইছো মা? আমি তোমার কথা বুঝতে পারছি না। আমি এটাই বলতে চাইছি যে রবির মা চাইছে তুই রবিকে বিয়ে করে নে, তুই পূজার জায়গায় ওই বাড়ির বউ হয়ে যা। তাদের বিশ্বাস তুই এই বাড়ির বৌমা হয়ে গেলে তাদের বাড়িতে আনন্দ ফিরে আসবে। কিন্তু মা, আমি যদি ওই বাড়ির বৌমা হয়ে যাই তাহলে পূজার কি হবে? পূজার ব্যাপারে ডাক্তার বলেছে সে কখনো বাড়ি ফিরবে না, কিন্তু সে যদি কোনোদিন ভুল করে বাড়ি ফিরে আসে তাহলে রবি তাকে আমেরিকায় পাঠিয়ে দেবে। এবারে সবকিছু তোর হাতেই আছে শিল্পা, এই বিয়ের জন্য তুই রাজি হয়ে যা। কাজল যখন নিজের মেয়েকে এসব কথা বোঝাচ্ছিল, এমন সময় আরতি দেবী তার মেয়ে চম্পার সঙ্গে সেখানে আসে। শিল্পা, আমি তোকে ছোটবেলা থেকেই দেখছি, আর আমি এটাই চেয়েছিলাম যে তুই আমাদের বাড়ির বৌমা হয়ে আয়। এবার দেখ না, ঈশ্বর নিজেই পূজাকে রবির জীবন থেকে দূরে করে দিল। হ্যাঁ শিল্পা দিদি, আমরা সবাই এটাই চাই যে তুমি দাদাকে বিয়ে করে নাও। প্লিজ তুমি বিয়ে করে আমাদের বাড়িতে চলে এসো, তুমি রাজি হয়ে যাও। মনে হচ্ছিল শিল্পা যেন এই বিয়েতে রাজি নেই, এবং সে সব সময় পূজার কথাই চিন্তা করছে, কিন্তু বাড়ির সকলে বারবার জোর করায় সে রবিকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে, আমি রবিকে বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু আমি চাই রবিও যেন আমাকে আগের মতোই ভালোবাসুক। এটা যেন না হয় যে আমি তাকে বিয়ে করার পর সে সবসময় পূজার কথাই চিন্তা করতে থাকুক। সে আমার মধ্যে পূজাকে খোঁজার চেষ্টা করলে সেটা আমি কোনোদিনই সহ্য করতে পারবো না। ঠিক আছে, এই ব্যাপারে আমি রবির সঙ্গে কথা বলবো। সে তোমাকে অনেক ভালোবাসবে আর তোমার সঙ্গে ঘুরবে বেড়াবে। তারপর যখন তোমার মনে হবে যে এবার সে বিয়ে করার জন্য উপযুক্ত হয়ে গেছে, আমরা তখনই তোমাদের বিয়ে দিয়ে দেব। ঠিক আছে, তাহলে সেরকমটাই হোক। দুই পরিবার মিলে শিল্পাকে বিয়ের জন্য রাজি করিয়ে নেয়, কিন্তু তারা কেউ রবির সঙ্গে এই ব্যাপারে কথা বলে না। বাড়ির লোকেদের কথায় রবি কি শিল্পাকে বিয়ে করার জন্য রাজি হবে, নাকি সে পূজার সুস্থ হওয়ার অপেক্ষা করবে? চলুন এবার গল্পে এগিয়ে যাওয়া যাক। রাতের বেলা রবি অফিস থেকে বাড়ি ফিরে দেখে তার মা এবং শিল্পা হলরুমে বসে রয়েছে। রবি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গেই তার মা বলে, বাবা, অফিসে তোর দিন কেমন কাটলো? বিশেষ কিছু হয়নি মা, প্রতিদিন যেমনটা কাটে আজকেও তেমনটাই কেটেছে। এরকম বোরিং কাজ করে করে জীবনটা একেবারে বোরিং হয়ে গেছে। যে কোনো কাজ সবসময় বোরিংই থাকে, আমাদেরকে সেটা ইন্টারেস্টিং করতে হয়। মাঝে মাঝে বাইরে ঘুরতে যেতে হবে, বন্ধুদের সঙ্গে সময় কাটাতে হবে, একটু হাসাহাসির মাধ্যমে জীবনটাকে অতিবাহিত করতে হবে। তুমি কি বলতে চাইছো মা? একটু পরিষ্কার করে বলো, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা শুনতে ভালো লাগছে না। তুই এইভাবে আর কতদিন একা একা কষ্ট পেতে থাকবি রবি? এই দেখ, শিল্পা এসেছে, তুই একে নিয়ে একটু বাইরে ঘুরে আয় না, তোর মনটা ভালো হয়ে যাবে। কিন্তু আমি শিল্পার সঙ্গে বাইরে যাব কেন? আমার সঙ্গে যেতে সমস্যা কিসের রবি? আমরা কি আগে কোনোদিন বাড়ির কাউকে কিছু না বলে ঘুরতে যাইনি? কতবার কলেজ কামাই করে সিনেমা দেখতে গিয়েছি। রবি, আমি তোমাকে হাসি খুশি দেখতে চাই, তুমি এভাবে থাকলে আমারও ভালো লাগবে না। ওসব অনেক পুরানো কথা শিল্পা, এখন আর সেই সময়গুলো নেই।
তোমার জন্য পুরানো কথা হতে পারে রবি, কিন্তু আমি এখনো সেখানেই দাঁড়িয়ে রয়েছি যখন তুমি আমাকে প্রমিস করে পড়াশোনা করার জন্য বিদেশ চলে গিয়েছিলে। তারপর তুমি আমেরিকাতেই চাকরি শুরু করে লাভ ম্যারেজ করে নিলে। তুমি একবারও আমার কথা চিন্তা করলে না। আই এম সরি শিল্পা, এসব করা ঠিক হয়নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। যা হয়েছে ওসব ভুলে যাও রবি। পূজার সঙ্গে যা হয়েছে সেটা কোনো মেয়ের সঙ্গে যেন না হয়। আমি প্রার্থনা করব ঈশ্বর যেন তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয়। রবি, তুমি সবসময় ওসব কথা নিয়ে পড়ে থাকলে চলবে না, তোমাকে নিজের খেয়াল রাখতে হবে তো। তোমার কথা আমি বুঝতে পারছি শিল্পা, কিন্তু এরকম অবস্থায় আমি কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ওসব কথা ছাড়ো, চলো আজ আমরা নিজেদের সেই পুরানো জায়গায় যাব যেখানে সব সময় আমরা সময় কাটাতাম। আমার ইচ্ছা নেই শিল্পা, প্লিজ আমাকে জোর করো না। তোমার কোনো রকমের বাহানা আমি শুনবো না রবি, তুমি প্লিজ আমার সঙ্গে চলো। শিল্পার অনেক জোর করায় রবি তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর দুজনে গাড়ি করে বেরিয়ে পড়ে। এরই সাথে দুজনের ভালোবাসার পর্ব আবার শুরু হয়ে যায়। এরপর থেকে শিল্পা এবং রবি প্রায় প্রত্যেক দিনই একসঙ্গে ঘুরে বেড়াতো। তারা কখনো পার্কে বা কখনো রেস্টুরেন্টে এবং মাঝে মধ্যে মুভি দেখতে গিয়েও সময় কাটাতো। প্রথমের দিকে রবি কোথাও যেতে চাইতো না, কিন্তু ধীরে ধীরে সেও খুশি মনে ঘুরে বেড়াতে শুরু করে। রবির মা এবং বোন এটাই চাইতো যে সে যেন শিল্পার সঙ্গে আবার হাসি খুশি ভাবে নিজের জীবন শুরু করুক। অপরদিকে রবি এবং শিল্পার সম্পর্ক অনেক পুরানো ছিল, তাই খুব কম সময়ে তাদের সম্পর্ক অনেক ভালো হয়ে যায়। একদিন দুজনে যখন পার্কে বসেছিল, আমাকে একটা কথা বলো রবি, তুমি তো পূজার সঙ্গে লাভ ম্যারেজ করেছিলে, তোমাদের দুজনের ভালোবাসা অনেক গভীর ছিল, তাহলে মাত্র এই 4 মাসের মধ্যে তুমি তাকে ভুলে গেলে কিভাবে? আমি মানছি যে আমি পূজার সঙ্গে লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু পরে আমি এটা ফিল করতে পেরেছি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সে আমার যোগ্য নয়। তাছাড়া তোমার সঙ্গে আমি প্রথম থেকে অনেক হ্যাপি ছিলাম, স্কুল থেকে শুরু করে তারপর কলেজে এবং আবার এখন। এরকম হ্যাপি আমি তার সঙ্গে কোনোদিন ছিলাম না। সত্যি কথা বলতে তোমার সঙ্গে আমার ফিউচার সবচেয়ে ভালো হবে শিল্পা। হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারছি রবি, কিন্তু পূজার জন্য এখন আমার খারাপ লাগছে। তার কথা চিন্তা করে করে আমার অনেক দুঃখ হয়। দেখতে দেখতে 4 মাস হয়ে গেল, জানি না সে কিভাবে নিজের দিন কাটাচ্ছে। তোমার কি তার কথা মনে পড়ে না? আমাকে সত্যি করে বলো তো রবি। না, আমার একবারের জন্যও তার কথা মনে পড়ে না। এবার আমি দিনরাত শুধু তোমার কথা চিন্তা করি। ওই পূজা আমার জীবন খারাপ করে দিয়েছিল। তার জন্য আমি এবং আমার মা বোন সবাই অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। প্রতিদিন তার নাটক দেখে দেখে আমরাও পাগল হয়ে যেতাম। এবার এই টপিক চেঞ্জ করো, আমি তার ব্যাপারে আর কথা বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি সেই ব্যাপারে আর কোনো কথা বলবো না। আমি তোমার মুড খারাপ করতে চাই না রবি। আচ্ছা, এবার বলো শিল্পা, তুমি কবে আমাকে বিয়ে করবে? আমি আর ওয়েট করতে পারবো না। এবার যত তাড়াতাড়ি সম্ভব আমরা বিয়ে করে নেব। তুমি তো প্রথম থেকেই আমার ভালোবাসা ছিলে রবি। আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা কোনোদিনও ভাবিনি। তোমাকে বিয়ে করা আমার স্বপ্ন ছিল। রবি, আমি বিয়ের জন্য রাজি। আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি আবার আমার আগের রবি হয়ে গেছো, যে রবি আমাকে ভালোবাসতো আর সবসময় আমার কথাই চিন্তা করতো। আই লাভ ইউ শিল্পা। সত্যি আজ আমি অনেক হ্যাপি। তোমার মুখে এই কথা শোনার পর আমার সব ইচ্ছা পূরণ হয়ে গেল। আজ আমি মায়ের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। খুব তাড়াতাড়ি আমি ওই পাগল পূজাকে ডিভোর্স দিয়ে তোমার সঙ্গে বিয়ে করে নেব। রবি এবং শিল্পা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছিল। তারা আবার পুরানো দিনের মতো একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল। নিজেদের বিয়ের সিদ্ধান্তে দুজনেই অনেক খুশি ছিল। এরপর রবি রাতের বেলা বাড়ি ফিরে তার মায়ের কাছে যায়। মা, আমি এবং শিল্পা বিয়ের জন্য রাজি আছি, তুমি বিয়ের ব্যবস্থা করতে পারো। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। আমি অনেক দিন থেকেই চাইতাম তোর আর শিল্পার বিয়ে হয়ে যাক। এবার আমার ইচ্ছে পূরণ হতে চলেছে। বিয়ের সিদ্ধান্ত নিয়ে তুই একদম ঠিক করেছিস দাদা। আমাদের বাড়ির বৌমা হওয়ার জন্য শিল্পাই সব থেকে ভালো মেয়ে। এবার দেখিস আর কোনো রকমেরই সমস্যা থাকবে না। আচ্ছা ঠিক আছে, এবার আমি নিজের রুমে যাচ্ছি। এই বলে রবি নিজের রুমে চলে যায়। রবির মুখে বিয়ের কথা শুনে তার মা এবং বোন অনেক বেশি খুশি হয়ে যায়। পরের দিন সকালে আরতি দেবী পণ্ডিতের সঙ্গে আলোচনা করে তাদের বিয়ের ডেট ঠিক করে দেয়। অপরদিকে শিল্পাদের বাড়িতে, মা, আজ আমি অনেক খুশি। শেষমেশ রবি আবার আমাকে ভালোবাসতে শুরু করেছে। তোর জন্য আমি অনেক হ্যাপি শিল্পা। আমি প্রার্থনা করছি তোরা দুজনে যেন সবসময় হাসি খুশি থাকিস। তবে আমার মনে হয় তোকে একবার গিয়ে পূজার সঙ্গে দেখা করে আসা দরকার। জানি না মেয়েটা এখন কেমন আছে। হ্যাঁ মা, আমি তার সঙ্গে দেখা করতে চাই,
কিন্তু কি করব, রবিকে অনেকবার বলার পরেও সে পূজার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রাজি হচ্ছে না। রবি পূজাকে একেবারেই পছন্দ করে না। ও সব ঠিক আছে, কিন্তু তুই রবিকে রাজি করানোর একটু চেষ্টা কর। এবার যা, গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আজ রবির মা বিয়ের তত্ত্ব নিয়ে আসবে। তাছাড়া আমাকেও তো কিছু আয়োজন করতে হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তৈরি হতে যাচ্ছি। এরপর শিল্পা তৈরি হওয়ার জন্য তার রুমে চলে যায়। অপরদিকে রবিদের বাড়িতে আরতি দেবী যখন হল রুমে বসেছিল, এমন সময় রবি সেখানে আসে। মা, আমি বাইরে যাচ্ছি, দুপুর পর্যন্ত ফিরে আসবো। আরে রবি, তুই কোথায় যাচ্ছিস? কিছু সময় পর তো শিল্পাদের বাড়িতে বিয়ের তত্ত্ব নিয়ে যেতে হবে, তোকেও তো আমাদের সঙ্গে যেতে হবে। এখন কোথাও চলে গেলে কিভাবে চলবে? মা, শুধু শুধু আমাকে এসবের মধ্যে জড়ানোর চেষ্টা করো না। এসব তোমরা নিজেরাই মিটিয়ে নাও। আমাকে এখন বাইরে যেতে হবে, আমি এখন তোমাদের সঙ্গে থাকতে পারবো না, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। আমার থেকে কোনো কিছু লুকিয়ে থাকে না রবি, আমি সবকিছু জানি। যদি জানো তাহলে জিজ্ঞাসা করছো কেন? তোমার বলাতে আমি শিল্পাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছি, তাই এবার সব জিনিসে আমাকে জোর করা বন্ধ করো। রবি এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে আরতি দেবী কিছু সময় পর বিয়ের তত্ত্ব নিয়ে শিল্পাদের বাড়িতে পৌঁছায়। এবার তো আমরা আত্মীয় হয়ে যাব, তাই না কাজল? তুমি একদম ঠিক বলেছ আরতি। যখন রবি আর শিল্পা ছোট ছিল তখন থেকেই আমরা ভেবে নিয়েছিলাম যে ভবিষ্যতে আমরা এদের দুজনের বিয়ে দেব। এবার আমাদের ইচ্ছে মতোই সবকিছু হতে চলেছে। আরতি এবং কাজল হলরুমে বসে গল্প করতে থাকে এবং শিল্পা নিজের রুমে বসে মেকআপ করছিল। শিল্পা মেকআপ করতে করতে কিছু ভাবতে শুরু করে। সে তখনকার কথা মনে করতে থাকে যখন সে তার ঘরের দরজা বন্ধ করে নিয়েছিল এবং তার মায়ের বারবার ডাকাডাকি করার পরেও দরজা খুলছিল না। শিল্পা, দরজা খোল, প্লিজ দরজা খোল। শিল্পা, এইভাবে পাগলামি করিস না, তোকে ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তুই আমাকে ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? দরজা খোল শিল্পা, দরজা খোল। শিল্পা কোনো কারণে খুব দুঃখ পেয়েছিল, যার জন্য সে আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু মায়ের অনেক ডাকাডাকিতে সে রুমের দরজা খুলে দেয়। কি হয়েছে মা, তুমি আমাকে আটকাচ্ছ কেন? আমি বেঁচে থাকতে চাই না। রবি কিভাবে আমাকে ভুলে যেতে পারে? সে আমাকে ছেড়ে একটা বিদেশি মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। মা, আমি কি এমন ভুল করেছি যার জন্য আমাকে এরকম শাস্তি পেতে হচ্ছে? শিল্পা, রবি তোকে ধোকা দিয়ে কোনোদিন সুখে থাকতে পারবে না। তুই ঈশ্বরের উপরে বিশ্বাস রাখ। রবি তোকে যেভাবে কষ্ট দিয়েছে, দেখিস একদিন সেও একই রকম ভাবেই কষ্ট পাবে। আমার আর কোনো জিনিসের উপরই বিশ্বাস নেই মা, আমি আর বেঁচে থাকতে চাই না। শিল্পা, নিজেকে একটু শক্ত কর মা, আমি তোকে প্রমিস করছি আমি তোর জীবনে রবিকে আবার ফিরিয়ে আনবো। দয়া করে তুই আত্মহত্যা করার চিন্তা ছেড়ে দে। তুমি রবিকে কিভাবে আমার লাইফে ফিরিয়ে আনবে মা? তুমি কোনোভাবেই তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। আমি যেভাবে বলছি তুই শুধু সেভাবেই কাজ কর, দেখিস একদিন রবি তোর হয়ে যাবে। এরপর একদিন আরতি দেবী যখন তার বাড়ির বাগানে বসে চা খেতে ব্যস্ত ছিল, এমন সময় কাজল তার মেয়ে শিল্পাকে সঙ্গে নিয়ে তার কাছে আসে। আরে আরতি, কেমন আছো? তোমাকে দেখে অনেক হাসি খুশি মনে হচ্ছে, কোনো খুশির খবর রয়েছে নাকি? হ্যাঁ কাজল, একটা আনন্দের খবর আছে। রবি বিয়ে করতে চলেছে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, তার ক্যারেক্টারও অনেক ভালো। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। তাহলে তুমি রবি আর বৌমাকে এখানেই ডেকে নাও, এখানে তোমাদের সঙ্গে থাকলে খুব ভালোই হবে। তাছাড়া তোমার একমাত্র ছেলে, আজ নয় কাল তো তাকে এখানে আসতেই হবে। তাই এখন থেকেই তাকে এখানে ডেকে নিলে নতুন বৌমার অ্যাডজাস্ট করতে সময় লাগবে না, না হলে পরে অনেক অসুবিধা হতে পারে। তোমার কথাটা ভুল নয়, আমারও তাই মনে হচ্ছে। এটা করলেই সব থেকে ভালো হবে। তাদেরকে ইন্ডিয়াতে ডেকে নেওয়াটাই দরকার। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। এখন বৌমা নতুন, তুমি বোঝানোর চেষ্টা করলেই সে রাজি হয়ে যাবে। বিয়ের পর কয়েকদিন হয়ে গেলে সে তোমার কোনো কথাই আর শুনবে না। এটা একদম ঠিক বলেছো কাজল, আমি দুজনকেই এখানে আসার জন্য বলে দেব। তবে কাজল, তুমি শিল্পার বিয়ের জন্য ছেলে দেখতে শুরু করেছো? তার তো বিয়ের সময় হয়ে গেল। আন্টি, আমি আর বিয়ে করতে চাই না, আমার বিয়ে করার ইচ্ছে শেষ হয়ে গেছে। এরকম করে বলো না কাজল, আমি জানি তুমি আর রবি একে অপরকে অনেক পছন্দ করতে, কিন্তু রবি এখান থেকে চলে যাওয়ার 6 বছর হয়ে গেছে। এই 6 বছরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে শিল্পা। তোমাকেও এবার নিজের লাইফে এগিয়ে যাওয়া দরকার। এবার তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও। হয়তো আপনি ঠিকই বলছেন আন্টি। ঠিক আছে, আমি চেষ্টা করব।
রবিকে ভুলে গিয়ে অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে করা আমার জন্য সহজ হবে না। জানি না কতদিনে আমি নিজেকে রাজি করাতে পারবো। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন শিল্পা এবং তার মা রবির আমেরিকা থেকে ফেরার অপেক্ষা করছিল। অপরদিকে রবি আমেরিকাতে পূজার সঙ্গে বিয়ে করে নেয়। এইরকমই একদিন আরতি দেবী মিষ্টির বাক্স নিয়ে শিল্পাদের বাড়িতে পৌঁছায়। শিল্পার মা, এই নাও মিষ্টি মুখ করো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। আজ রবি আর পূজার বিয়ে হয়েছে। আরে এই ব্যাপার, এটা তো খুব ভালো খবর। তোমার ছেলে বৌমার সঙ্গে কথা হয়েছে নাকি হয়নি? তারা ইন্ডিয়াতে ফিরছে কবে? হ্যাঁ হ্যাঁ, তাদের সঙ্গে কথা হয়ে গেছে। বৌমাও এখানে আসার জন্য রাজি হয়ে গেছে। আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই আমাদের বাড়ি হাসি খুশিতে ভরে যাবে। রবির বিয়ে হয়ে গেছে, এতে আমি অনেক খুশি। আচ্ছা শিল্পার মা, আমি চলে যাচ্ছি, আরো কয়েকটা বাড়িতে মিষ্টি দিতে হবে। আরতি দেবী এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে কাজল মিষ্টির বাক্স নিয়ে হল রুমে গিয়ে বসে পড়ে। রবির বিয়ের খুশিতে মিষ্টি আসায় শিল্পা অনেক দুঃখী হয়ে যায়। রবি বিয়ে করে নিল মা। তুই চিন্তা করিস না শিল্পা, সে একবার নিজের বউকে নিয়ে বাড়ি ফিরুক, তারপর আমরা এমন খেলা দেখাবো যে রবি সেই বিদেশি মেয়েকে ছেড়ে তোকে বিয়ে করার জন্য বাধ্য হয়ে যাবে। তুই শুধু অপেক্ষা কর শিল্পা। এভাবেই সময় কাটতে থাকে এবং শিল্পার মা ধীরে ধীরে রবির মায়ের সঙ্গে নিজের বন্ধুত্ব বাড়াতে থাকে। সে সব সময় রবিদের বাড়ি গিয়ে আরতি দেবীর সঙ্গে সময় কাটাতে শুরু করে। কাজল রবির বাড়ির সমস্ত খবর রাখতে শুরু করে, যাতে সঠিক সময়ে সে নিজের প্ল্যান মতো কাজ করতে পারে এবং আরতি দেবীকে তার বৌমায়ের বিরুদ্ধে রাগিয়ে তুলতে পারে। অপরদিকে শিল্পাও রবির বোন চম্পার সঙ্গে নিজের বন্ধুত্ব বাড়িয়ে নেয় এবং তার সঙ্গে শপিং করতে যাওয়া এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো শুরু করে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন রবি তার বউ পূজার সঙ্গে ইন্ডিয়া ফিরে আসে। রবি বাড়ি ফিরেছে জানতে পেরে শিল্পা তাড়াতাড়ি তার মায়ের কাছে যায়। মা, চম্পা ফোন করেছিল, আজ রবি বাড়ি ফিরছে, আমার অনেক টেনশন হচ্ছে। শিল্পা, এখন থেকে বেশি তাড়াহুড়ো করিস না, আমাদের অনেক ভাবনা চিন্তা করে কাজ করতে হবে। তাড়াহুড়ো করতে গিয়ে কোনো রকমের ভুল করলে চলবে না, আমাদের একটা ভুলের কারণে সমস্ত খেলাই ঘুরে যেতে পারে। না মা, এবার আর কোনো ভুল হবে না। শেষবার রবিকে পড়াশোনা করার জন্য আমেরিকা যেতে দিয়ে আমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে গিয়েছিল। এবার সে ফিরে এসেছে, আমি যে কোনো ভাবে তাকে নিজের করে ফেলবো, সে শুধু আমার। আচ্ছা ঠিক আছে, শোন, আজ সন্ধ্যাবেলায় বৌমাকে দেখার জন্য আমরা সবাই তাদের বাড়িতে যাব, আর সেই সময় তোকে এইসব করতে হবে। শিল্পা নিজের রুমে বসে মেকআপ করতে করতে এই সমস্ত পুরানো কথাগুলো ভাবতে শুরু করে। শেষমেশ রবি আমার হয়ে গেল। অপরদিকে রবিদের বাড়িতে তার মা এবং বোন বিয়ের নানা রকম শপিং করতে থাকে, কিন্তু রবিকে দেখে মনে হচ্ছিল না যে এই বিয়েতে সে রাজি আছে। হয়তো সে নিজের মা এবং বোনের ইচ্ছে পূরণের জন্যই শিল্পার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছিল। অপরদিকে শিল্পা রবির মন জয় করার জন্য এবং তার কাছে ভালো হওয়ার জন্য নানা রকম চেষ্টা করতে থাকে। মা, আমি রবির সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই তো কালই তার সঙ্গে দেখা করে এলি, এত বেশি ভালো হওয়ার অ্যাক্টিং করতে হবে না, বেশি অ্যাক্টিং করতে গেলে ধরা পড়ে যাবি। আরে মা, এসব তুমি আমার উপরেই ছেড়ে দাও। তুমি শুধু দেখো যে আমার চোখের নকল জল দেখিয়ে আমি কি কি করতে পারি। এরপর শিল্পা রবির বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। রবি যখন তার বাড়ির গার্ডেনে বসে খবরের কাগজ পড়ছিল, এমন সময় শিল্পা তার কাছে আসে। আরে শিল্পা, তুমি এত সকাল সকাল এখানে কেন? রবি, কাল রাতে আমার অনেক প্রবলেম হচ্ছিল, আমি মোটেও ঘুমাতে পারছিলাম না। আমার বারবার এটাই মনে হচ্ছে আমাকে একবার পূজার সঙ্গে দেখা করা দরকার। মায়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে মাও এটাই বলল যে গিয়ে একবার পূজা বেচারাকে দেখে আসা দরকার। চলো না রবি, আজ একবার পূজাকে গিয়ে দেখে আসি। কিন্তু কেন শিল্পা, তার সঙ্গে দেখা করে কি হবে? প্লিজ রবি, বারণ করো না, তার সঙ্গে দেখা করতে আমার অনেক ইচ্ছে করছে। এবার তুমি এত জোর করছো, তাহলে চলো আমরা এখনই তার সঙ্গে দেখা করতে যাব। শিল্পার অনেক জোর করায় রবি তাকে নিয়ে পূজার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর রবি তার রুমে গিয়ে তৈরি হয়ে আসে এবং শিল্পার সঙ্গে বেরিয়ে পড়ে। আরে রবি, শিল্পা, এত সকাল সকাল তোমরা দুজনে কোথায় যাচ্ছ? আসলে আন্টি, আমরা পূজার সঙ্গে দেখা করার জন্য মেন্টাল হসপিটালে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, আমিও তোমাদের সঙ্গেই যাব। মা,
তোমরা সবাই যখন যাচ্ছ তাহলে আমিও যাব, তাহলে ফর্মালিটি পূরণ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ চম্পা, তুমিও চলো, আমরা সবাই গিয়ে তার সঙ্গে দেখা করে আসি। এরপর বাড়ির সকলে গাড়ি করে পূজার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে শিল্পা মনে মনে অনেক রকম কথা ভাবতে থাকে। যখন ডাক্তার বলবে যে পূজা অনেক অসুস্থ, তার মেন্টাল অবস্থা ভালো নেই, তখন আমার খুব ভালো লাগবে। কিছু সময় পর সকলে মেন্টাল হসপিটালে পৌঁছে যায়। সেখানে গিয়ে শিল্পা রিসেপশনে গিয়ে কিছু কথা বলে। হ্যালো ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, পূজাকে কত নম্বর রুমে রাখা হয়েছে? পূজা? এখানে তো পূজা নামের কোনো পেশেন্ট নেই। এইসব তুমি কি বলছো? এখানে পূজা নামের কেউ নেই? এটা কিভাবে হতে পারে? আচ্ছা, তার মানে আপনি পূজা ম্যাডামের ব্যাপারে কথা বলছেন। আপনারা দোতলায় চলে যান, সেখানে আপনারা তাকে পেয়ে যাবেন। পূজা ম্যাডাম? পূজা আবার ম্যাডাম হলো কবে থেকে? এখানের মনে হয় সকলেই পাগল। রবি, মা, চম্পা, সবাই চলে আসুন, আমাদেরকে দোতলায় যেতে বলছে। পূজা নাকি দোতলায় আছে। এরপর শিল্পা সকলকে নিয়ে দোতলার রুমে যায়। সেখানের একটা রুমের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই শিল্পা অবাক হয়ে যায়। শিল্পা দেখে পূজা সেখানে সোফার উপরে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। আরে পূজা, তুমি এসব কি করছো? আরে শিল্পা, ফাইনালি তুমি আমার সঙ্গে দেখা করার জন্য চলেই এলে। রবি ডার্লিং, তুমি কাল রাতেও তো এসেছিলে, আবার সকাল সকাল চলে এলে যে? তুমি কি অফিসে যাবে না? কি আর করব পূজা, তোমার সঙ্গে দেখা না করে আমি থাকতেই পারি না, তাই আবার তোমার সঙ্গে দেখা করার জন্য চলে এলাম। কি, রবি সবসময় এখানে তোমার সঙ্গে দেখা করার জন্য আসে? হ্যাঁ, রবি প্রত্যেক দিনই দুবার করে আমার সঙ্গে দেখা করতে আসে, একবার সকালে আর একবার সন্ধ্যাবেলায়। কখনো কখনো সে ওয়ার্ক ফ্রম হোম নিয়ে সারাদিন আমার সঙ্গে এখানে থাকে। রবি, তুমি আবার আমার সঙ্গে ধোঁকা করলে? তুমি এতদিন আমার সঙ্গে নাটক করছিলে। কি বললে শিল্পা? নাটক? কি নাটক করেছে? তোমরা দুজন মা আর মেয়ে নাটক করেছো, নাকি আমরা নাটক করেছি? কি হয়েছে আন্টি, আপনি এরকম করে আমার সঙ্গে কথা বলছেন কেন? আমি একদম ঠিক কথাই বলছি শিল্পা। তুমি আর তোমার মা মিলে আমার ভালো বৌমাকে পাগল প্রমাণ করে পাগলা গারদে পাঠানোর জন্য অনেক ভালো প্ল্যান করেছিলে, কিন্তু আমরা তা বুঝতে পেরে গিয়েছিলাম যে এসবের পেছনে তুমি আর তোমার সেই হিংসুটে মায়েরই হাত আছে। তোমার অনেক নাটক হয়েছে শিল্পা। তুমি কি জানতে চাও? যেদিন আমরা ইন্ডিয়া পৌঁছালাম সেই রাতেই হঠাৎ করে পূজা আমাদের ব্যালকনিতে ভূত দেখতে পেল। সেই রাতে তোমার মা আমার মাকে কথার মধ্যে ফাঁসিয়ে রেখেছিল, যাতে তুমি ব্যালকনিতে এসে নিজেদের প্ল্যান মতো কাজ করতে পারো। তুমি একদম ঠিক বলেছো রবি, কিন্তু শিল্পা ম্যাডাম এটা জানতো না যে আমি এতটাও দুর্বল নয় যে একটা মাস্ক পরা ভূত দেখে ভয় পেয়ে যাব। শিল্পা পূজার মুখে এসব কথা শুনে অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এমন সময় রবির বোন চম্পা বলে, তুমি কি ভেবেছিলে শিল্পা দিদি? তুমি বৌদির রুমে ঢুকে সেখানে সাপ রেখে দিয়ে চলে আসবে আর আমরা কিছুই জানতে পারবো না? তুমি যেদিন বৌদির ঘরে সাপ ছাড়ার জন্য এসেছিলে সেদিন আমি বাড়ির ছাদেই ঘোরাফেরা করছিলাম। তুমি যখন সাপ নিয়ে আসছিলে তখন আমি তোমাকে পরিষ্কারভাবেই দেখেছিলাম। আর সেদিন যেদিন তুমি বাড়ির দেওয়ালে লিখেছিলে চলে যা এখান থেকে, আমিও সেদিন মার্কেট থেকে আসার সময় সব দেখে নিয়েছিলাম। আমি ভালো করে দেখেছিলাম যে তুমি আর তোমার মা সেই স্টিকার দেওয়াল থেকে তুলে তাড়াতাড়ি নিজেদের বাড়ি চলে গিয়েছিলে। তুমি জানো পিঙ্কি ম্যাডাম, আমরা শুধু তোমার আর তোমার মায়ের উপরে সন্দেহ করেছিলাম, কিন্তু অন্য একটা দিন আমরা কনফার্ম হলাম, যেদিন তুমি আমাদের গাড়ির ভেতরে কঙ্কালের মাথা রেখে দিয়েছিলে। সেই দিনই আমাদের পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে এসবের পেছনে তোমাদেরই ষড়যন্ত্র রয়েছে। সেদিন গাড়ির কাছ থেকে আমি তোমার পারফিউমের গন্ধ পেয়েছিলাম, তারপর সেই পারফিউম লাগিয়ে তুমি একদিন আমাদের বাড়িতে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিলে। এবার বলো, এসব করে তুমি কি পেলে? আমি শুধু রবিকে পেতে চাই, রবি ছাড়া আমার আর কিচ্ছু চাই না। আমি ছোটবেলা থেকেই রবিকে ভালোবেসেছি, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে তোমাকে বিয়ে করে নিয়েছে। তারপর থেকে আমি তোমাকে রবির থেকে আলাদা করার জন্য এসব কিছু প্ল্যান করেছি। তোমাদেরকে আলাদা করার এর থেকে ভালো আর কোনো প্ল্যান ছিল না, কিন্তু তোমরা সবাই আমার সঙ্গে এই নাটক করে ভালো করনি। তোমরা কেন আমার সঙ্গে এরকম করলে? আমরা তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য এসব নাটক করেছি। এসব করার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, যাতে তুমি বুঝতে পারো যে প্ল্যানিং করে দুজন প্রেমিককে আলাদা করলে কেমন লাগে। আমি তোমাকে অনেকবারই বুঝিয়েছিলাম শিল্পা যে তুমি রবিকে ভুলে গিয়ে নিজের লাইফে এগিয়ে যাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। রবি আমার সঙ্গে বিয়ে না করে অনেক বড় চিটিং করেছিল, আমি শুধু রবিকে পেতে চাইছিলাম। আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি শিল্পা। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি তোমাকে একটা বন্ধুর মতো দেখেছিলাম,
কিন্তু তুমি নিজের মনে মনে আমাকে নিজের প্রেমিক মনে করে সারা স্কুলে এবং আমাদের বাড়িতেও এটা ছড়িয়ে দিয়েছিলে যে আমরা একে অপরকে ভালোবাসি। তোমার জন্য সবাই ভাবতো যে আমিও তোমাকে ভালোবাসি। আমি কবে তোমাকে ভালোবেসেছি শিল্পা? আমি কি একবারের জন্যও তোমাকে এটা বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? আমি কোনোদিন তোমাকে আই লাভ ইউ বলিনি, কিন্তু তারপরেও তুমি নিজের মনে মনে এসব ভেবে নিয়েছিলে। আমি শুধুমাত্র পূজাকে ভালোবেসেছি এবং সারা জীবন তাকেই ভালোবাসবো। চলো রবি, এবার আমরা বাড়ি ফিরে যাই। শিল্পা ম্যাডাম এবং তার মাকে শিক্ষা দেওয়া হয়ে গেছে, এবারে আমি বাড়ি যেতে চাই। মা চলুন, এবার আমরা বাড়ি ফিরবো। হ্যাঁ বৌমা, তোমাকে ছাড়া বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু আমরা এই প্ল্যানিংটা না করলে এই বাজে মেয়ে আর তার মাকে কোনোদিনই শিক্ষা দেওয়া যেত না। এবার আমাদের সব প্রবলেম শেষ হয়ে গেল। আরতি দেবী এই বলে তার ছেলে, বৌমা এবং মেয়ের সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায়। অপরদিকে শিল্পা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। শিল্পা কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে যায় এবং সমস্ত কথা নিজের মাকে শোনায়। মেয়ের মুখে এসব কিছু শোনার পর কাজলও হতবাক হয়ে বসে থাকে। সে বুঝতে পারে যে নিজের মেয়ের সুখের জন্য অন্য একটা মেয়ের জীবন খারাপ করতে গিয়ে বিপরীতে আবার তার মেয়ের কপালটাই খারাপ হয়ে গেল। মা, আমি আর এখানে থাকতে পারবো না। এখানে থাকলে বারবার রবি আর তার পরিবারের লোকেদের সঙ্গে আমার দেখা হবে, তাদের সামনে দাঁড়ানোর মতো মুখ আমার নেই। তুই একদম ঠিক বলেছিস শিল্পা, আমিও এত কিছু করার পর আরতির সামনে দাঁড়াতে পারবো না। চল, আমরা বরং এই বাড়ি বিক্রি করে গ্রামের বাড়িতে ফিরে যাই, সেখানে একটা ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব। ঠিক আছে মা, তুমি গ্রামের বাড়িতে চলো। এই জায়গা ছাড়া আমি যে কোনো জায়গাতেই থাকার জন্য রাজি আছি। এরপর সেই দিনে কাজল তার বাড়ি বিক্রি করে শিল্পাকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি ফিরে যায়। অপরদিকে রবিদের বাড়িতে পূজা তার শাশুড়ি, ননদ এবং রবির সঙ্গে সুখে দিন কাটাতে থাকে। বন্ধুরা, অনাথ মেয়ের বিয়ে গল্পের সিরিজ এখানেই শেষ হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর এরকমই মজাদার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।